মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করি। 2024-এ যে স্পিরিট নিয়ে আন্দোলন হয়েছিল সেই স্পিরিটটা তো এখন নাই। কেন নাই? ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্ব, ক্ষমতায় থাকার দ্বন্দ্ব, কী করে যেতে হবে সেই দ্বন্দ্ব। রাজনৈতিক দলটা এখন মতবিরোধ আছে। প্রথম আপনার জাতীয় ঐক্য আপনি বলছেন, প্রথম যে ইলেকশনের মাধ্যমে আপনার গভর্নমেন্ট পরিবর্তন হবে, ক্ষমতার পালাবদল হবে, সেই সিস্টেমটাই তো আপনি এখন ফিক্স করতে পারেন নাই। কারেন্ট সিস্টেম সেটাকে বলা হয় ফার্স্ট পোস্ট ফার্স্ট পাস্ট। নতুন একটা চাচ্ছেন পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বিএনপি বলছে না, আমরা ওই প্রথমটাতে থাকবো, ফার্স্ট পোস্ট ফার্স্ট পাস্ট যেটা। আর বাকি অন্য অন্য দলগুলা সবাই, আমার ফারুক ভাই সহ বলছেন আমরা পিআরে যাব। পিআর সিস্টেমটা তো এই দেশের মানুষের কাছে নতুন। এটার খুব ভালো দিক আছে, এটা খারাপ দিকও আছে। ভালো দিকটা হলো আপনি মাসল পাওয়ার, মানি, এটা ইলেকশনে ইউজ করা হবে না, কারণ কে ক্যান্ডিডেট জানবে না, প্রতীক থাকবে। এটার খারাপ দিকটা হলো বছরে 10 বছরের ভিতরে 10টাই পার্লামেন্ট হইতে পারে। এটার প্রতি যদি আপনি সেই সিস্টেমে যান আর মানুষ যদি সেটার সাথে অ্যাডপ্ট না হয়, পলিটিক্যাল পার্টি যদি অ্যাডপ্ট না হয়, তাহলে এই সমস্যা হবে, যেটা নেপালে হচ্ছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে হচ্ছে। ভালো মন্দ দুইটাই আছে। এবার আসেন আপনার দেশের রাজনৈতিক দল দ্বিধা বিভক্ত, টোটালি বৃহত্তর স্টেক হোল্ডার বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের দূরত্ব বেড়ে যাচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেইটা নির্বাচন নিয়ে আছে, সেটা আপনার পার্লামেন্টারি সিস্টেম, আপার হাউস, লোয়ার হাউস, প্রেসিডেন্টকে নির্বাচন কিভাবে করা হবে, এগুলো অনেক কিছু কিন্তু একসাথে আপনার জটবদ্ধ হয়ে গেছে। এটাতে গিট্ট ডে বাই ডে লাগানো হচ্ছে। ঐক্যমত কমিশনের উনি প্রধান বলেছেন যে আমরা কিন্তু অনেকগুলোতে এখন ঐক্যমতে আসতে পারি নাই, কখনোই 100% ঐক্যমত হবেও না। কিন্তু একটা ঐক্যমতে যেতে হবে ফর ন্যাশনাল কনসেনসাস, আপনাকে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, আগামী নির্বাচনের স্বার্থে। যদি এটাতে না আসতে পারেন তাহলে কিন্তু আবার এই ইলেকশন অন টাইম ফ্রেমে না হওয়ার সম্ভাবনা রাজনৈতিক দলগুলো দেখছে, সাধারণ মানুষ দেখছে যে আমরা আসলেই কি আগামী নির্বাচনের দিকে যাচ্ছি, নাকি একটা প্রলং আনইলেক্টেড গভর্নমেন্টের আবার একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন আমাদের বিচার বিভাগ নিয়ে আমরা এই আপনার টকশোতে, আপনি দীর্ঘদিনের কলিগ আমাদের এই টকশোর, আমার আপাও আছে, আমরা অনেকগুলো করেছি। আমরা বলেছি বিচার বিভাগের আপিলের ডিভিশনের বিচারপতি পর্যন্ত বলেছেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমাদের এই অধ্যায়তে এইখানে বসে আলোচনা করেছিলাম, সেই বিচার বিভাগকে আপনি আলাদা করতে হবে, সরকার এসে যেন সেই বিচার বিভাগে হাত দিতে না পারে। আপনি যতগুলো কমিশন আছে, দুদক, নির্বাচন কমিশন, পিএসসি, আপনার এই আমলাদের নিয়োগগুলো, এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট করা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো আমাদের এক জায়গায় আসতে হবে। এইগুলা যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তা আপনি যতই ইলেকশন করেন, যতই গভর্নমেন্ট চেঞ্জ করেন, আপনাকে কাজে আসবে না। যে আপা বললেন সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন করা, ক্ষমতা দেওয়া, তার চাইতে আলোচনায় আসতেছে সেখানে নিয়োগ কমিটি বা সেখানে কারা কিভাবে নিয়োগ হবে সেটা নিয়ে বেশি আলোচনা। কমিশন করলে তো নিয়োগ কমিটিতে আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি বসায় দেন, যেখানে 7 জন থাকবে, ওর 9 জন থাকবে, ওর 11 জন থাকবে। এই 11 জনকে সিলেক্ট করার জন্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকবে। শুনেন, আপনাকে একটা এক্সাম্পল দেই। টিএন সেশন ছিলেন ইন্ডিয়ার ওয়ান অফ দি টাফেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট সিইসি। 90-তে যখন আসলেন 96 পর্যন্ত, এই টাইমে টেনারের ভিতরে ওনাকে টুয়াইস চেষ্টা করেছিল ইমপিচমেন্ট করে সরানোর জন্য। 4 জন প্রাইম মিনিস্টার আন্ডারে উনি কাজ করেছেন, ওনার অনেকগুলো বই পড়ার সুযোগ হয়েছিল। ওনাকে সরানোর জন্য জয়ললিতা অনেক চেষ্টা করেছেন এবং তাকে এই শব্দটাও বলেছিলেন যে ইমবাউন্ডমেন্ট অফ পাওয়ারকে মিস এক্সারসাইজ করা হচ্ছে। সেই টিএন সেশন বলেছিলেন যে মদ দেওয়া যাবে না ফ্রি। 90 আগে ইন্ডিয়াতে ফ্রি মদ দেওয়া হয়তো ইলেকশন ডিক্লেয়ারের পর, এটা উনি বন্ধ করেছেন। বলছেন টাকা ফ্রি দেওয়া যাবে না, ল কাস্ট পিপুলকে দাওয়াত দেওয়া যাবে না। এটা করতে তো পেরেছেন, বিকজ ইন্ডিপেন্ডেন্ট কমিশনকে এক্সারসাইজ করার ক্ষমতা দেওয়া হলে। আমাদের এই 53 বছরের কোনো ইলেকশন কমিশন ফ্রম দ্য 73 থেকে শুরু করে এক্সারসাইজ করতে ওনারা চায় নাই। ওনারা কি করে জানেন? সরকার প্রধানকে তুষ্ট খুশি করার জন্য ব্যস্ত থাকে। আর এই ব্যস্ততার জন্য আপনার যে পদটা নিয়ে আসে উনি ইন্ডিপেন্ডেন্ট, যে জায়গাটা বসে আছে, এই জায়গাটায় আর এক্সারসাইজ করতে পারে না। আউয়াল বলেছেন 1000 বছরে এদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সংস্কার না হলে। কেন? সংস্কার না হলে। কারণ উনি জানে ওনাকে সরানোর জন্য এই যে চিফ ইলেকশন কমিশনার গিয়ে আপনার ইউনূস সাহেবের সাথে দেখা করলেন, এটা হইল? পৃথিবীর কোনো চিফ ইলেকশন কমিশনার কিন্তু হেড অফ দি গভর্নমেন্টের সাথে দেখা করে না। এটা নাই, সিস্টেমই নাই। কারণ তখন 2টা পার্ট হয়ে যায়, আপনি জানেন তো।
ওনার উচিত ছিল কি, যেহেতু রাষ্ট্রপতি বিতর্কিত, তাইলে এখন তো এনসিপি বলতেছে এই ইলেকশন কমিশনের অধীনে নির্বাচন পর্যন্ত তারা যাবে না। আবার কয়েকদিন পরে যদি বিএনপি বলে যে ইলেকশন কমিশন পক্ষপাতিত হয়ে যাচ্ছে, আবার কয়েকদিন পরে আপনার নুরবাইর পার্টি যদি বলে, তাহলে এই ইলেকশন কমিশনের লোক তো পাবেন না আপনি। ফেরেস্তারও যদি ডেকে আনি বসান, এই ফেরেস্তা বয়ে বলবে বাবা আমি জায়গায় বসতে চাই না, বসলে আমাকেও বিতর্কিত করা হবে। কারণ আপনার নিয়োগের সিস্টেমটা আপনার ঠিক নাই। ইন্ডিপেন্ডেন্ট নিয়োগ সিস্টেম করেন, যেখানে কোনো রাজনৈতিক দলের হাত থাকবে না, কোনো গভর্নমেন্টের হাত থাকবে না। আপনি লাস্টটা দিয়ে আপনাকে ফ্লো দিয়ে দিচ্ছি। জি, ব্রিটেনের 108 বছরের ইতিহাসে মাত্র 13 জন ক্যাবিনেট সেক্রেটারি ছিল। 108 ইয়ার্সের মধ্যে মাত্র 13 জন ক্যাবিনেট সেক্রেটারি, এবং এই ক্যাবিনেট সেক্রেটারি নিয়োগের মধ্যে যিনি চলে যাবেন ক্যাবিনেট সেক্রেটারি 3 জনের নাম দিয়ে যাবেন। এই 3 জন থেকে গভর্নমেন্টকে নিতেই হবে। আমাদের এখানে কিন্তু আওয়ামী লীগের সময় 21 দিনের জন্য ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন কবির বিন আনোয়ার, আপনার নিশ্চয় মনে আছে। এই সিস্টেমটাকে আপনি বন্ধ করতে হলে আপনি ব্রিটেনে যে পার্লামেন্টারি সিস্টেম আপনি ফলো করছেন, তাই ওখানকার মতো সিস্টেম করেন না, ইন্ডিপেন্ডেন্ট কমিশন করেন সবগুলাতে। প্রসিকিউশন যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, এই যে পাপিয়াপাড়া বা যারা বিরোধী দলে ছিল, কত জেল জুলুম অত্যাচার নির্যাতন শুধু মামলা দিয়ে, ফলস মামলা। কুমিল্লায় বেচারার বাড়ি আমার সাথে স্টারে খাচ্ছে, বলতেছে ভাই আপনারা চিনি, আমি আপনি কুমিল্লা থেকে কেন কয় আমাকে ওই মামলাতে ঢুকাই দিছে আমার, নাকি আমি কুমিল্লা থেকে সেখানে বোম মারছি। আওয়ামী লীগের সময় ঘটনা, এই ইতিহাস তো আছে। এগুলা কেন ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন করেন, দেখবেন হাত দেবার সাহস পাবে না। বলছে আমি বলেছি এটা বাইরে থেকে আমদানি, এটা বলি না, এটা অফ দ্য রেকর্ড আমাদের একটা আলোচনা চলছিল। আচ্ছা আচ্ছা, এখন পিআর সিস্টেমে যদি আপনি যেতে হয়, আমরা 3টা পদ্ধতি পিআরের মধ্যে আছে। একটা হলো মুক্ত তালিকা প্রকাশ, আরেকটা হলো বদ্ধ তালিকা পদ্ধতি, আরেকটা হলো মিশ্র পদ্ধতি। এটাতে কমপ্লিকেশন আপনি বোঝাইতে হলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের মানুষকে আরও এডুকেটেড করতে হবে। এই ঝামেলাটা জুলাই সনদ, আপনি একা তো কোনো দল সনদ কোনো ঘোষণা দিতে পারে না। আর জুলাই সনদের ওনারা যে বক্তব্য যারা দিতে চাচ্ছেন, ওনাদের যদি বক্তব্য শুনেন, তাহলে এখানে বিএনপিও থাকে না, আমরাও থাকি না, আপনিও থাকেন না, এই দেশের অস্তিত্বই থাকি না, সব শেষ হয়ে যায়। আপনি সব কিছু ফেলে দিয়ে নতুন তৈরি করতে পারবেন না। এখান থেকে সংস্কার করতে হলে আপনাকে কিছু ফেলে দিয়ে, কিছু আপনি সংযোজন করে, কিছু বিযোজন করে আপনি সব ওয়াইপ আপ করে দিবেন। এখানে 10 বছর বিএনপির থাকবে না, জিয়াউর রহমান থাকবে না, আপনার জাতীয় পার্টি সব থাকবে না, আপনি এই সংবিধানই তো বাদ দিয়ে ফেলবেন। এই সংবিধান পুরো বাদ দেওয়ার জন্য দেশের মানুষও তো যাবে না। এই সংবিধানে সব খারাপ, ভালো নাই। ভালো যদি না থাকতো আজকে এসএটিভিতে বসে আমরা টকশো করতে পারতাম। ভালো আছে, খারাপ আছে, খারাপগুলো আমরা ফেলে দিতে হবে, ভালোগুলো আমরা রেখে দিতে হবে। নতুন এবং পুরাতন মিলেই কিন্তু এই দেশ করতে হবে। যদি নতুনরা বলে পুরাতনের প্রয়োজন নাই, এরা বুড়ো হয়ে গেছে, এদের হবে না। আপনি এদেরকে রাখেন, এদের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে আপনার আগামী দিনে রাজনীতি তৈরি করেন। নতুন পুরাতনের সমন্বয়ে দেশটা করতে হবে এবং সম্মান দিতে হবে পুরনো রাজনীতিবিদদের। এই সম্মানটা যদি আপনি ভুলে যান, জুতা গলায় দেন, জুতা দিয়ে পিটান, এটা তো ফৌজদারি অপরাধ। আপনি ধরে পুলিশকে বলেন না ধরে নিয়ে যান, আমরা এর ধরছি। এই কালচার এখন রেখে যাচ্ছেন। আগামী দিনে এটা যদি আবার রিভার্স হয়, তাহলে এই জাতি কোথায় যাচ্ছি আমরা কিন্তু ইয়াং জেনারেশনের জন্য, আপনার আমার ছেলেমেয়ের জন্য কিন্তু উই আর ক্রিয়েটিং এ ব্যাড এক্সাম্পল। এটা থেকে সরে আসতে হবে ভাই। যাই করেন দেশের ভালোর জন্য করেন, আগামী প্রজন্মের ভালোর জন্য করেন, খারাপের দিকে কোনো নজর রেখে